নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। পরপর 3টে বোমা, ফের বোমাবাজি বীরভূমে, প্রাণ গেল দাপুটে তৃণমূল নেতার। আমি রাজ্যের নেতা, হঠাৎ কেন বললেন শুভেন্দু। মোদির সভার পরে বেহাল দুর্গাপুরে নেহেরু ময়দান, ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের। ক্ষমা নেই, ব্লাড মানিও নেব না, নিমিষার ফাঁসিতে অটল মৃতের ভাই। অভিষেকের আড়াই চাল, রাহুল তেজস্বীদের অঙ্ক কষে ধরিয়ে দিলেন টুর ফর্মুলা। মোদির সভার এক সপ্তাহের মধ্যেই বাংলায় আসার সম্ভাবনা যোগীর, কোন ছক বিজেপির। 21শে জুলাইয়ের আগে বড় ধাক্কা খেল তৃণমূল। ভাষা নিয়ে বিরোধ নেই, লড়াই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে, মমতাকে পাল্টা হিমন্তের। দুর্গাপূজায় কাউকে থামাতে পারেন, 21শে জুলাই নিয়ে বড় মন্তব্য শরীর। একটা বাঙালির গায়ে হাত পড়লে চরম হুঁশিয়ারি মদনের। এবার আসছে বিস্তারিত খবরে। ফের বীরভূম, ফের বোমাবাজি তৃণমূলে। দাপুটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মল্লারপুরে। মৃত্যু হয়েছে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সাকিলা বিবির স্বামীর। অভিযোগ, তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মারে দুষ্কৃতীরা। গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মল্লারপুর থানার বিসিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লাহ শেখ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মেরে চলে যায়। এলাকার বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে তাকে খুন করলো তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। জোর কদমে ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গেও। তিনি বিধানসভার বিরোধী দলনেতা। ভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছেন। সেই শুভেন্দু অধিকারী বলেন তিনি রাজ্যের নেতা, কিন্তু হঠাৎ কেন কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা। কাকুড়াগাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু। সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আগামীকাল ভারত পাকিস্তানের প্রাক্তনীদের ক্রিকেট ম্যাচ রয়েছে, পেহেলগাঁও কাণ্ডের পর কি তাহলে দেশপ্রেমের চেয়ে খেলার প্রেম বেশি? এই নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজ্যের নেতা, আমার গণ্ডির রাজ্যের মধ্যে যারা ন্যাশনাল লিডার তারা এই নিয়ে বলবেন। চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট। ভারত পাকিস্তান ম্যাচে অনেকেই ছেলেবেলার স্মৃতি খুঁজে বেড়াবেন। বার্মিংহামে ভারত পাকিস্তান ম্যাচে দেখা যাবে যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের। অন্যদিকে পাকিস্তান টিমের হয়ে খেলতে পারেন সাইদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজদের। এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও ভিন্ন ইস্যুতে সরব হন শুভেন্দু। ভাইয়ের খুন নিয়ে বিশ্বজিৎ সরকার যেভাবে বিচারের জন্য লড়াই করেছেন তার প্রশংসা করলেন। শুভেন্দু বলেন, বিশ্বজিৎ সরকার নিজেদের দমে লড়েছেন। বিশ্বজিতের লড়াইয়ের ফলে সিবিআই নড়ে চড়ে বসেছে। বিহারের হাসপাতালে ঢুকে মেডিকেল প্যারোলে থাকা গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় অভিযুক্তরা বাংলা থেকে ধরা পড়া নিয়েও সরব হন শুভেন্দু। বলেন, দুষ্কৃতী গুন্ডাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে সভা করেছিলেন গত শুক্রবার। সেই সভা শেষের পর থেকেই মাঠের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ সম্পূর্ণ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। দুর্গাপুরের ইস্পাত কারখানা নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া সভা করেন। সেই জন্য মাঠে হ্যাঙ্গার এবং বিশাল মঞ্চ করা হয়। মাঠের বিভিন্ন জায়গাও খোঁড়া হয়েছিল। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর সভায় জনসমাগমও হয়েছিল। সভা শেষের পর শনিবার দেখা যায় মাঠের বেহাল দশা। বিভিন্ন জায়গায় গর্ত হয়ে জল জমে গিয়েছে। সবুজ মাঠের চেহারা প্রায় সম্পূর্ণই বদলে গিয়েছে। খেলার জগতে এই মাঠের গুরুত্ব যথেষ্ট বেশি। সবার জন্য মাঠ নষ্ট হলো বলে অভিযোগ ওঠে। দিনভর বৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মাঠের অবস্থা একেবারেই ধান জমির আকার নেয়। জল জমে পরিণত হয়েছে জলা জমিতে। এই ইস্যুতেই সরব হয়েছে তৃণমূল। শনিবার তৃণমূলের তরফে প্রতিবাদ জানানো হয়। স্টেডিয়ামের মাঠের হতশ্রী চেহারার প্রতিবাদে মাঠে গিয়ে ধানের চারা লাগান তৃণমূল জেলা সভাপতি এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও। জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে। দুর্গাপুরের ঐতিহ্য বলা যেতে পারে এই নেহেরু স্টেডিয়াম।
দুর্গাপুরের অন্য জায়গাতেও সভা করা যেত, কিন্তু সেই সব জায়গা ছেড়ে খেলার মাঠে সভা করে সব শেষ করে দিলেন। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে চিঠি করেছি। উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন, সেই জন্য এইসব করছেন। তিনি আরও বলেন, মণ্ডপ খোলা শেষ হলেই বিজেপির কর্মীরা মাঠকে আগের জায়গায় ফিরিয়ে আনবেন। ইয়েমেনের জেলে মৃত্যুর প্রমোদ গুনছেন কেরলের নার্স নিমিসা প্রিয়া। ব্লাড মানি বা মৃত্যুর দাম সংক্রান্ত আলোচনায় তার ফাঁসি পিছিয়ে গেলেও এবার বেঁকে বসলেন মৃত তালাল মেহেদির ভাই আব্দুল মেহেদি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, কোনো আলোচনা নয়, ব্লাড মানিও নেব না। উল্লেখ্য, তালাল মেহেদিকে হত্যার অপরাধে 2017 সাল থেকে ইয়েমেনের জেলে বন্দী রয়েছেন নিমিসা। 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তার প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিসার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছালেও তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সেই দেশের প্রেসিডেন্ট রশিদ মোহাম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তার তৎপর হয় বিদেশ মন্ত্রক, কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকারের সেই চেষ্টাও ব্যর্থ হয়। কেরলের পাল্লাকড় জেলার বাসিন্দা নিমিসা প্রিয়া 2008 সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। 2014 সালে তার স্বামী এবং কন্যা ভারতে ফিরে এলেও নিমিসা সেখানেই যান। উদ্দেশ্য ছিল ইয়েমেনের ক্লিক খোলা। সেখানে তালাল আব্দো মেহেদি নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। দুজনে মিলে সেখানে একটা ক্লিনিক খোলেন। পরে এই ক্লিনিকের অংশীদারিত্ব নিয়ে অশান্তি বাধে দুইজনের মধ্যে। নিমিসার পাসপোর্ট কেড়ে নেয় সে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ফল না হওয়ায় অন্য পথে হাঁটেন তিনি। 2017 সালের 25শে জুলাই ওই ব্যক্তিকে ঘুমের ইঞ্জেকশন দেন নিমিসা প্রিয়া। উদ্দেশ্য ছিল অভিযুক্ত ঘুমিয়ে পড়লে পাসপোর্ট উদ্ধার করবেন। তবে ওষুধের ওভারডোজের কারণে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই অবস্থায় অন্য একজনের সাহায্য নিয়ে মেহেদির দেহ টুকরো করে জলের ট্যাঙ্কে ফেলে দেন নিমিসা এবং ইয়েমেন থেকে পালানোর সময় ধরা পড়ে যান। বিচার পর্বে 2018 সালে ইয়েমেনের আদালত নিমিসাকে মৃত্যুদণ্ড দেয়। তার প্রাণ রক্ষায় সব রকম চেষ্টা করেন নিমিসার মা প্রেমা কুমারী। ভারত সরকার তার পাশে দাঁড়ায়। এমনকি সাজার বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরে অনেকগুলি আন্তর্জাতিক সংগঠন লড়াই চালিয়ে যাচ্ছে। দীঘা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি লাইনটা ধরিয়ে দিলাম, এবার আপনারা বুঝুন। শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে সেই বোঝানোর কাজটাই যেন ফের একবার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটের ভবিষ্যৎ যাই হোক, অস্তিত্ব রয়েছে, আপাতত সেটাই বাস্তব। আর অস্তিত্ব যখন রয়েছে তখন কৌশলও প্রয়োজন। সূত্রের খবর, এদিন বৈঠকে মাস কয়েক আগে মমতা যে ইস্যুটাকে তুলে ধরেছিলেন, সেই ইস্যুই ফের একবার শোনা গেল তার মুখে। তা হলো ভোটার সমীক্ষার মধ্যে দিয়ে ঘুরপথে এনআরসি। এদিন অভিষেক বলেন, লোকসভা নির্বাচনের 4 মাস পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 40 লক্ষ ভোটারকে রাতারাতি সংযুক্ত করা হয়েছে। বিহারের একই চক্রান্ত করা হয়েছে। অভিষেকের দাবি, বিজেপির E2 ফর্মুলাতে করেছে বিরোধী শিবিরের জন্য ইডি, সাধারণের জন্য ইসি নির্বাচন কমিশন। বলে রাখা ভালো, এদিকের বৈঠকে বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে রাখতে অভিষেকের তোলা ভোটার সমীক্ষা ইস্যু সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এবার এই ইস্যুকে হাতিয়ার করে অধিবেশন কেন্দ্রের বিরুদ্ধে আসর সাজাবে ইন্ডিয়া জোট। পাশাপাশি পেহেলগাঁও থেকে সন্ত্রাসবাদ, এমনকি ভারতের বিদেশ নীতি নিয়েও সরব হয়েছিলেন অভিষেক। বৈঠকে তার দাবি, পেহেলগাঁও গোয়েন্দারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এরপরেও কেন আইবি কর্তার সময়কাল বর্ধিত করা হলো? এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহৃত না করে কেন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে? এই একাধিক ইস্যুকে অধিবেশনে হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন তিনি। পেহেলগাঁও পরবর্তী সময়কালে ট্রাম্পের অতি সক্রিয়তা নিয়েও বারংবার কেন্দ্রের দিকে প্রশ্ন ছুড়েছিলেন অভিষেক। দেশবাসী দুর্ভাগ্য যে তাদের ডোনাল্ড ট্রাম্পের সমাজ মাধ্যমের দিকে তাকিয়ে সংঘাতের আপডেট জানতে হয়। বিধানসভা নির্বাচনের এখনো মাস 9 বাকি, তবে বাংলার পথে নেমে পড়েছে শাসক এবং বিরোধীরা। বাংলার অস্মিতাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল। আবার 24 ঘন্টা আগে বাংলায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন। এবার রাজ্যে সভা করতে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজনীতির কারবারিরা বলছেন, গতকাল দুর্গাপুর থেকে ভোটের দামামা কার্যত বাজিয়ে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে তৃণমূল যখন পথে নেমেছে, তখন দুর্গাপুরের সভা থেকে পাল্টা মোদী বলেন, বাংলার অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত। তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনকার তৃণমূল সরকার বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে রয়েছে। মোদীর সভার 1 সপ্তাহের মধ্যেই বাংলায় এবার পা রাখতে পারেন যোগী। জঙ্গলমহলে সভা করার কথা রয়েছে তার। জনসংযোগ কর্মসূচিতেও তিনি অংশ নিতে পারেন। এবার পুজোর পরেই ভোটের ইস্তেহার প্রকাশ করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। আর বিহারের বিধানসভা নির্বাচনের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বাড়ি ভাড়া নিতে পারেন বলে সূত্রের খবর। ঘন ঘন যাতায়াত নয়, বাংলা থেকে ভোটের রণনীতি তৈরি করতে চান শাহ।
রাজনীতির কারবারিরা বলছেন বিজেপি যে এখন থেকেই প্রচারে ঝাঁপাচ্ছে, মোদীর সভার এক সপ্তাহের মধ্যে যোগীকে প্রচারে আনার পদক্ষেপই স্পষ্ট। রাজ্য জুড়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি চরমে। জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা। 21শে জুলাই নিয়ে যখন তৎপর শাসক দল, সেই সময় উত্তরবঙ্গে বড় ধাক্কা তৃণমূলের। শনিবার সন্ধ্যায় কুমারগ্রাম ব্লকের বারোবিশা এলাকায় বিজেপির সভা আয়োজিত হয়। এই সভাতে তৃণমূল ছেড়ে 100 পরিবার বিজেপিতে যোগদান করেন। আগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস। উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। এদিকে তৃণমূল কর্মীরা যখন কলকাতায় যাচ্ছেন, অন্যদিকে জেলায় বিজেপির যোগদান কর্মসূচি চলছে। আগামী বিধানসভা ভোটে তৃণমূল যে এখান থেকে একটাও আসন পাবে না তা বোঝাই যাচ্ছে। এতজন যোগদান করায় নিঃসন্দেহে বিজেপির ঘাঁটি শক্ত হলো। বস্তুত সোমবার তৃণমূলের শহীদ স্মরণ দিবস। সামনে বিধানসভা ভোটের আগে এটাই শেষ 21শে জুলাই। সেই কারণে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল কর্মীরা। তার মধ্যে এবার এই যোগদান নিতান্তই তাৎপর্যপূর্ণ। বাংলাভাষীদের বেছে বেছে আক্রমণ, সাংবিধানিক সীমা লঙ্ঘন করার অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, অসম ভাষার ভিত্তিতে কারোর বিরুদ্ধে লড়ছে না, আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে। সেই সঙ্গে মমতার ওই অভিযোগের পাল্টা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, প্রিয় দিদি, অসমে আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়ছি না, আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে, যা বিপজ্জনকভাবে জনবিনাশ বদলে দিচ্ছে। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইতিমধ্যে যে রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে, হিমন্তের দাবি এটা রাজনীতির বিষয় নয়। আমরা আমাদের ভূমি, সংস্কৃতি এবং অস্মিতা রক্ষা করার জন্য লড়াই করছি। তার বক্তব্য, আমরা ভাষার ভিত্তিতে মানুষের বিভেদ করি না, এখানে অসমিয়া, বাংলা, হিন্দি, বোড়ো সব ভাষার সহাবস্থান রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী এরপর পাল্টা নিশানা করেছেন তৃণমূল নেত্রীকে। মমতাকে উদ্দেশ্য করে অসমের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, অসম যেখানে বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে অসমের অস্মিতার জন্য লড়ছি, আপনি সেখানে বাঙালি অস্মিতার সঙ্গে আপোষ করছেন। শুধু ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন, ভোট ব্যাংকের জন্য একটি ধর্মের তোষণ করে চলেছেন। হিমন্তের দাবি, অনুপ্রবেশ নিয়ে এই নীরবতা জাতীয় সংহতির বিরুদ্ধে। হাতে আর একদম সময় নেই। উপরতলা থেকে তৃণমূল স্তর, কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন সর্বস্তরের নেতাকর্মীরাই। উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল, রাজ্যের নানান প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন কলকাতার উদ্দেশ্যে। ভিড় বাড়ছে হাওড়া, শিয়ালদহ সর্বত্রই। এরই মধ্যে হাওড়া স্টেশনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে হাওড়ায় ছুটলেন শশী পাঁজা। শারীরিক সমস্যার জন্য শুধু স্বাস্থ্য শিবির নয়, শশী এও জানাচ্ছেন, দলের পক্ষ থেকে হাওড়া, শিয়ালদহ সহ কলকাতাতেও একাধিক জায়গায় দূর থেকে আসা দলীয় কর্মীদের রাতে থাকার এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে 21শে জুলাই নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রথমবার বেঁধে দেওয়া হয়েছে মিছিলের সময়। হাইকোর্টের স্পষ্ট কথা, সব মিছিল সকাল 8টার আগে বের করতে হবে। সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত যাতে কোনো যানজট তৈরি না হয় দেখতে হবে সেই দিকে। এদিন হাইকোর্টের প্রসঙ্গ তুলতে দেখা যায় শশীকে। বলেন, আমরা মহামান্য হাইকোর্টকে সম্মান করি। আমরা মনে করি 21শে জুলাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো জনগণের নেত্রী, তাই তার কথা শুনতে অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে। আপনি দুর্গাপুজোয় কাউকে থামাতে পারেন, ঠিক সেইভাবে মানুষ 21শে জুলাইয়েতেও আসবে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে, এই অভিযোগ তুলে এমনকি সরব হয়েছেন তৃণমূল, এমনকি পদযাত্রাও করেছেন তারা। এবার এই ইস্যুতে হুমকি কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রে। তার হুঁশিয়ারি, বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাতের কবজি কেটে নেবে তৃণমূল কর্মীরা। শনিবার বেলগড়িয়ায় একটি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছিল। সেই সভা থেকে মদন বলেন, বাঙালি কবিতা লিখতে পারে, কিন্তু কেউ যদি মনে করেন বাঙালি প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির হাতের মুঠো কিভাবে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূল কর্মীরা তৈরি আছে। তিনি আরও বলেন, এখানে যারা গাড়ি চালান, রুটি বেচে খান, তাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ বা বিরোধ নেই, বরং এদের উপর হাত পড়লে তৃণমূলের বাঙালি যুবকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। কামারহাটির মদন বাবু মণ্ডল মদন মিত্রকে ঘরে ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের কবজি কেটে নেবে বলেছিল। আমি সেদিনই কামারহাটিতে গিয়েছিলাম। মদন মিত্রের পায়ের তলার মাটি নেই। ওর জায়ন্ত সিংকেই মদন মিত্র জেল থেকে বের করতে পারছে না, ও আবার বিজেপির হাত কাটবে। বাঙালির আবেগে শান দিয়ে তৃণমূল বিজেপি দুই পক্ষই আগামী বিধানসভা ভোট বৈতরণী পার করতে চাইছে, তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন বাঙালি অস্মিতা বিজেপির কাছেই সুরক্ষিত, সেই সময় আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে একের পর এক ভিডিও পোস্ট করে দেখাচ্ছেন কিভাবে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ুতে বাংলাদেশের সন্দেহে বাঙালি নির্যাতন হচ্ছে। এই আগুনেই এবার ঘি ঢাললেন মদন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।